ভাবুন তো, আপনি এক গ্লাস বৃষ্টির পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই পানি একদম মিষ্টি। তারপর সেই বৃষ্টির পানি নদীতে গেল, নদীর পানিও মিষ্টি। কিন্তু সেই নদী যখন সমুদ্রে গিয়ে মিশল, তখন হঠাৎ করেই পানি হয়ে গেল নোনা। প্রশ্ন হলো, কে মিশিয়ে দিল এই লবণ? কোনো মানুষ, কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি কোটি কোটি বছরের এক বিস্ময়কর রহস্য? আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাব পৃথিবীর জন্মের একেবারে শুরুর দিকে। জানব কিভাবে পৃথিবীর প্রথম সমুদ্র তৈরি হয়েছিল, কেন আজও সমুদ্রের পানি নোনা, আর কেন এই রহস্যের উত্তর লুকিয়ে আছে পাহাড়, বৃষ্টি আর নদীর বুকে। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়। তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত অগ্নিগোলক, চারিদিকে লাভা, আগুন আর গলিত পাথর। সেই পৃথিবীতে ছিল না কোনো নদী, না কোনো সমুদ্র, না কোনো বৃষ্টি। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো। আগ্নেয়গিরি থেকে বের হতে লাগলো বিপুল পরিমাণ জলীয় বাষ্প। সেই বাষ্প আকাশে উঠে মেঘে পরিণত হলো। তারপর শুরু হলো এমন এক বৃষ্টি যা হয়তো হাজার নয়, লাখ নয়, টানা লক্ষ লক্ষ বছর ধরে চলেছিল। সেই বৃষ্টির পানিতেই পৃথিবীর নিচু জায়গাগুলো ভরে তৈরি হলো প্রথম সমুদ্র। অনেকের ধারণা সমুদ্র শুরু থেকেই নোনা ছিল, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন প্রথম দিকের সমুদ্র আজকের মতো এত নোনা ছিল না, বরং তখনকার পানি ছিল তুলনামূলকভাবে অনেক কম লবণাক্ত। তাহলে এত লবণ এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাহাড়ের মধ্যে। আপনি হয়তো কোনো পাহাড় দেখেছেন, দেখতে শক্ত মনে হলো, আসলে পাহাড় ধীরে ধীরে ক্ষয় হয়। বৃষ্টি পড়লে পানির ফোঁটা পাথরের উপর আঘাত করে। বাতাস, নদী আর বরফ ধীরে ধীরে সেই পাথর ভেঙে ছোট ছোট কোণায় পরিণত করে। এই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়। কিন্তু শুধু পাথরের টুকরোই নয়, ক্ষয়ের সময় পাথরের ভিতরে থাকা নানা ধরনের খনিজ পানিতে মিশে যায়। পৃথিবীর পাথরের ভিতরে রয়েছে অসংখ্য খনিজ। এর মধ্যে রয়েছে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। বৃষ্টির পানি যখন পাথরের উপর দিয়ে বয়ে যায়, তখন অতি সামান্য পরিমাণ করে এই খনিজগুলো পানিতে মিশে যায়। চোখে দেখা যায় না, স্বাদেও বোঝা যায় না, কারণ পরিমাণ খুবই কম। বৃষ্টির পানি পাহাড় থেকে নেমে ছোট ঝর্ণা তৈরি করে। ঝর্ণা থেকে নদী, নদী থেকে বিশাল নদ নদী, আর এই নদীগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত গিয়ে মেশে সমুদ্রে। কিন্তু তারা শুধু পানি নিয়ে যায় না, সঙ্গে নিয়ে যায় কোটি কোটি টন খনিজ। প্রতিদিন, প্রতি বছর, কোটি কোটি বছর ধরে। ভাবুন, আপনার সামনে একটি বিশাল হাঁড়ি রাখা আছে। আপনি প্রতিদিন তাতে 1 চামচ লবণ দিচ্ছেন, কিন্তু পানি বের হচ্ছে শুধু বাষ্প হয়ে, লবণ বের হচ্ছে না। 1 দিন, 2 দিন, 1 বছর, 1000 বছর, শেষ পর্যন্ত হাঁড়ির পানি কি হবে? অবশ্যই নোনা হয়ে যাবে। ঠিক এই ঘটনাই ঘটছে পৃথিবীর সমুদ্রে। সূর্যের তাপে প্রতিদিন সমুদ্র থেকে কোটি কোটি টন পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, কিন্তু লবণ এত ভারী যে তা বাষ্প হয়ে উঠতে পারে না। ফলে সমুদ্রে থেকে যায় সব লবণ। বৃষ্টি আবার সেই বিশুদ্ধ পানি পৃথিবীতে ফিরিয়ে আনে। এভাবেই চলে পৃথিবীর জলচক্র। ভাবুন তো, একদিনে যদি অতি সামান্য পরিমাণ লবণ সমুদ্রে জমে, তাহলে কোটি কোটি বছরে কত জমতে পারে। এই কারণেই আজ সমুদ্রের প্রতি লিটার পানিতে গড়ে প্রায় 35 গ্রাম লবণ রয়েছে। অর্থাৎ 1 লিটার সমুদ্রের পানি শুকিয়ে ফেললে প্রায় 2 চামচের মতো লবণ পাওয়া যায়। এখানেই শেষ নয়, আরও একটি রহস্য রয়েছে। সমুদ্রের তলদেশেও রয়েছে বিশাল বিশাল আগ্নেয়গিরি। সেখানে এমন কিছু জায়গা আছে যেখান থেকে অত্যন্ত গরম পানি বের হয়। সেই পানির সঙ্গে আরও অনেক খনিজ মিশে সমুদ্রে আসে। অর্থাৎ সমুদ্র শুধু নদী থেকেই নয়, পৃথিবীর গভীর থেকেও লবণ পায়। কিন্তু সেই গল্প জানবো পরে। এখন প্রশ্ন হলো, যদি নদী প্রতিদিন নতুন নতুন লবণ নিয়ে সমুদ্রে আসে, তাহলে কি সমুদ্র প্রতিদিন আরও বেশি নোনা হয়ে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে কয়েক কোটি বছর পরে কি সমুদ্রের পানি এতটাই নোনা হয়ে যাবে যে সেখানে কোনো প্রাণী বাঁচতে পারবে না? প্রথমে মনে হতে পারে হ্যাঁ, কারণ পৃথিবীর হাজার হাজার নদী প্রতিদিন খনিজ ও লবণ সমুদ্রে নিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সমুদ্রের লবণ পরিমাণ খুব বেশি বাড়ে না। কেন? কারণ সমুদ্রে শুধু লবণ যোগ হয় না, লবণের কিছু অংশ বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় অপসারিত হয়। এটাই প্রকৃতির অসাধারণ ভারসাম্য। ভাবুন, একটি বড় পানির ট্যাঙ্কে একদিকে পানি ঢুকছে, অন্যদিকে একই পরিমাণ পানি বের হচ্ছে, তাহলে ট্যাঙ্কির পানির উচ্চতা খুব একটা বদলাবে না। সমুদ্রেও এক ধরনের একটি ভারসাম্য কাজ করে।
নদী, বৃষ্টি ও ভূগর্ভ থেকে খনিজ আসে। আবার সমুদ্রের তলদেশে সামুদ্রিক জীব এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু খনিজ বেরিয়ে যায়। ফলে সমুদ্রের গড় লবণাক্ততা দীর্ঘ সময় ধরে প্রায় একই থাকে। অনেকেই জানেন না সমুদ্রের নিচে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে। এছাড়া আছে হাইড্রোথার্মাল ভেন্ট, সমুদ্রতলের এমন ফাটল যেখান থেকে অত্যন্ত গরম পানি বের হয়। এই গরম পানি পৃথিবীর গভীরের খনিজ দ্রবীভূত করে সমুদ্রে নিয়ে আসে। আবার কিছু খনিজ সমুদ্রের তলদেশের নতুন শিলায় আটকে যায়, অর্থাৎ সমুদ্রের নিচেই চলছে কোটি বছরের এক বিশাল রাসায়নিক কারখানা। ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ঝিনুক, প্রবাল এবং নানা অণুজীব সমুদ্রের পানি থেকে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ নিয়ে নিজেদের খোলস ও কঙ্কাল তৈরি করে। তারা মারা গেলে সেই খোলস সমুদ্রের তলায় জমে নতুন শিলার অংশ হয়ে যায়। এভাবেও কিছু খনিজ স্থায়ীভাবে পানির বাইরেও চলে আসে। অনেকে ভাবেন সমুদ্রের পানিতে শুধু একটু নোনা, খেলে সমস্যা কোথায়? আসলে সমস্যা খুবই বড়। মানুষের কিডনি অতিরিক্ত লবণ বের করতে পারে, কিন্তু সমুদ্রের পানিতে লবণের পরিমাণ এত বেশি যে এই লবণ বের করতে শরীরের আরও বেশি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। ফলে সমুদ্রের পানি পান করলে তৃষ্ণা আরও বাড়ে এবং শরীর পানিশূন্য হয়ে পড়তে পারে। এই কারণেই সমুদ্রে ভেসে থাকলেও সেই পানি পান করা নিরাপদ নয়। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ পারে না, কিন্তু মাছ পারে কিভাবে? কারণ সামুদ্রিক মাছের শরীরে বিশেষ ধরনের অঙ্গ ও কোষ রয়েছে যা অতিরিক্ত লবণ বের করে দিতে সাহায্য করে। তাদের শরীর কোটি বছরের বিবর্তনের মাধ্যমে নোনা জলের সঙ্গে মানিয়ে নিয়েছে, তাই তারা সহজেই সমুদ্রে বেঁচে থাকতে পারে। পৃথিবীর সব সমুদ্র কি সমান না? উত্তর হলো না। সব সমুদ্রের লবণাক্ততা এক নয়। যেসব অঞ্চলে বাষ্পীভবন বেশি এবং বৃষ্টিপাত কম, সেখানে সমুদ্র তুলনামূলক বেশি নোনা হয়। আবার যেখানে বড় বড় নদী প্রচুর বৃষ্টি পানি নিয়ে আসে, সেখানে লবণাক্ততা কিছুটা কম থাকে। আপনি কি মৃত সাগরের নাম শুনেছেন? একটি আসলে সমুদ্র নয়, এটি লবণাক্ত হ্রদ। এখানে লবণের পরিমাণ এত বেশি যে মানুষ খুব সহজে পানির উপরে ভেসে থাকতে পারে। অনেক মাছ বা সাধারণ জলজ প্রাণী সেখানে বাঁচতে পারে না। এই কারণেই এর নাম হয়েছে মৃত সাগর। যদি সব সমুদ্র সমান নোনা না হয়, তাহলে কি পৃথিবীর এমন কোনো সমুদ্র আছে যেখানে লবণের পরিমাণ খুবই কম? অবশ্যই আছে। বিশেষ করে যেসব সমুদ্রে প্রচুর নদীর মিষ্টি পানি মিশে আবহাওয়া তুলনামূলক শীতল, সেখানে লবণাক্ততা খুবই কম হয়। এতে বোঝা যায় প্রকৃতি প্রতিটি সমুদ্রকে এককভাবে তৈরি করেনি। কল্পনা করুন, ভেবে দেখুন, আপনি এক ফোঁটা নদীর পানি। পাহাড় থেকে যাত্রা শুরু করে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি এসে পৌঁছেছেন সমুদ্রে। আপনার সঙ্গে এসেছে অতি ক্ষুদ্র এক চিমটি খনিজ। সেটি হয়তো কোটি কোটি ক্ষুদ্র কণার একটি মাত্র অংশ। কিন্তু পৃথিবীর প্রতিটি নদী যদি একই কাজ করে আর তা যদি কোটি বছর ধরে চলতে থাকে, তাহলে সমুদ্র নোনা হবেই। এই ছোট ছোট ঘটনায় তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় জলরাশি। কিন্তু এখানেই শেষ নয়। ভাবুন তো, পৃথিবীর সব সমুদ্রে যত লবণ আছে, যদি একদিনে সেই লবণ এক জায়গায় তুলে রাখা হয়, তাহলে তার উচ্চতা কত হবে? সেই লবণ দিয়ে কি পুরো পৃথিবী ঢেকে ফেলা সম্ভব? আর ভবিষ্যতে সমুদ্র কি আরও নোনা হবে? বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী পৃথিবীর সমুদ্রে দ্রবীভূত অবস্থায় 5×10⁻16 টন লবণ রয়েছে। এটি এত বিশাল পরিমাণ যে কল্পনা করাও কঠিন। একটি মজার তুলনা করা যাক, যদি সমুদ্রের সব লবণ পৃথিবীর স্থলভাগে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কয়েকশো ফুট পুরো একটি লবণের স্তর তৈরি হতে পারে। অর্থাৎ পৃথিবীর চেহারাই বদলে যাবে। সমুদ্র কি ভবিষ্যতে আরও নোনা হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে মনে হতে পারে হ্যাঁ, কারণ নদী তো এখনও প্রতিদিন খনিজ নিয়ে সমুদ্রে যাচ্ছে। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। প্রকৃতিতে একটি ভারসাম্য রয়েছে। যতটা লবণ বিভিন্ন উৎস থেকে সমুদ্রে আসে, দীর্ঘ সময় পরে ততটাই বিভিন্ন ভূতাত্ত্বিক ও জৈব প্রক্রিয়ায় সমুদ্রের পানি থেকে অপসারিত হয়। তাই সমুদ্রের গড় লবণাক্ততা লক্ষ লক্ষ বছর ধরে খুব বেশি পরিবর্তন হয় না। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, সমুদ্রে কোনো লবণ নেই। তাহলে কি হতো? সমুদ্রের পানির ঘনত্ব বদলে যেত, সমুদ্রের স্রোতের ধরন পরিবর্তিত হতো, পৃথিবীর জলবায়ু সম্পূর্ণ ভিন্ন হতে পারত। অনেকে সামুদ্রিক পানি যারা নোনা জলের উপর নির্ভরশীল, তারা বেঁচে থাকতে পারত না। অর্থাৎ সমুদ্রের এই নোনাভাব পৃথিবীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিশ্বের অনেক দেশে মিষ্টি পানির অভাব রয়েছে। তারা সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করে বিশুদ্ধ পানি তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিস্যালিনেশন। মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের পানীয় জলের বড় একটি অংশ এভাবেই সংগ্রহ করে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই পদ্ধতি আরও কার্যকর হচ্ছে। সমুদ্রের পানিতে শুধু সোডিয়াম ক্লোরাইডই নেই, এতে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফেট, ব্রোমিন এবং আরও বহু ধরনের খনিজ।
এমনকি অতি ক্ষুদ্র পরিমাণে পৃথিবীর প্রায় সব প্রাকৃতিক মৌলই সমুদ্রের পানিতে পাওয়া যায়। এ যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক রাসায়নিক ভাণ্ডার। ভাবুন, আপনি একটি কাঁচের বাটিতে এক গ্লাস নোনা পানি রাখলেন, কয়েকদিন পর সব পানি শুকিয়ে গেল, বাটির নিচে সাদা লবণ জমে রইল। ঠিক এই ঘটনা প্রকৃতিতেও ঘটে। সূর্যের তাপে পানি বাষ্প হয়ে যায়, কিন্তু লবণ থেকে যায়। কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়ায় সমুদ্রকে নোনা করছে। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন ইতিহাসের একটি পৃষ্ঠা। এক ফোঁটা নোনা জলের মধ্যে লুকিয়ে আছে পাহাড়ের ক্ষয়ের গল্প, নদীর দীর্ঘ যাত্রা, আগ্নেয়গিরির শক্তি, পৃথিবীর কোটি বছরের বিবর্তন আর প্রকৃতির নিখুঁত ভারসাম্য, যা আমরা সাধারণ চোখে কখনো দেখতে পাই না। আজ যখন আপনি সমুদ্রের ধারে দাঁড়াবেন, শুধু ঢেউ দেখবেন না, ভাববেন এই পানির প্রতিটা ফোঁটা কোটি কোটি বছরের ভ্রমণের শেষে এখানে এসেছে। একসময় সেটি হয়তো ছিল পাহাড়ের বুকে বৃষ্টির একটি ছোট্ট ফোঁটা। সেই ফোঁটা পাথর ক্ষয় করেছে, খনিজের সঙ্গে নিয়েছে, নদীর স্রোতে ভেসেছে, অবশেষে সমুদ্রে এসে মিশেছে। আর সেই দীর্ঘ যাত্রার ফলেই আজ সমুদ্রের পানি নোনা। তাই সমুদ্র শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলভাণ্ডার নয়, এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জীবন্ত সাক্ষী। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও বিজ্ঞানভিত্তিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।